আচ্ছা, আজকে আমরা জীববিজ্ঞানের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। দ্বিতীয় প্রাণীর নাম হলো ঘাসফড়িং। ঘাসফড়িং আমরা পড়ব। প্রথমে আমরা জেনে নিই ঘাসফড়িং এর শ্রেণীবিন্যাসগত অবস্থান। শুনতে পাচ্ছ সবাই না? শ্রেণীবিন্যাসগত অবস্থান, ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস বা শ্রেণী হলো ইনসেক্টা, সাবক্লাস টেরিগোটা। তবে টেরিগোটা সাবক্লাসটা না দিলেও চলে। বর্গ বা অর্ডার অর্থোপটেরা, ফ্যামিলি বা গোত্র অ্যাক্রিডিডি, জেনাস পিকিলোসেরাস, পিকিলোসেরাস পিকটাস। জেনাস হলো পিকিলোসেরাস আর স্পিসিস হলো পিকিলোসেরাস পিকটাস। তাহলে এই হলো শ্রেণীবিন্যাসগত অবস্থান। এটা হলো একটা ঘাসফড়িং। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যান্টিনা, এটা হলো পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই, এগুলো হলো তার পা, এটা হলো পা, এটা হলো তার ডানা বা উইং। এটা হলো ডানা বা উইং। আচ্ছা, এবার আমরা যাব বাহ্যিক গঠনে। আকার আকৃতি, আমি একটু আগে ঘাসফড়িং দেখলাম। ঘাসফড়িং এর দেহটা হলো সরু, এখানে আমরা দেখতেই পাচ্ছি। দেহ সরু, লম্বাটে, বেলনাকার। বেলনাকার মানে হলো যে আমরা যে দুই প্রান্ত হবে সরু আর মাঝখানটা হবে একটু প্রশস্ত, এটা হলো বেলনাকার। বাহ্যিক ভাবে খণ্ডকায়িত, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যে খণ্ডক রয়েছে, এই যে হলো এটা হলো উদর, বক্ষ, এগুলো কিন্তু খণ্ডক রয়েছে, বাহ্যিক ভাবে খণ্ডকায়িত। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আমরা যদি ঘাসফড়িং এর এই অনুদৈর্ঘ্য অক্ষ বরাবরটাকে কেটে ফেলি, তাহলে এর ডান অংশ এবং বাম অংশ দুটি সমান হবে, একে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর পূর্ণাঙ্গ প্রাণী হবে 8 থেকে 9 সেন্টিমিটার। বর্ণ, দেহের বর্ণ আমরা এখানে দেখতে পেলাম অনেকটা হলুদাভ সবুজ অথবা বাদামি বর্ণের, মাঝে নানা ধরনের ডোরাকাটা দাগ দেখা যায়। এদের অনেক প্রজাতির দেহের বর্ণ বাসস্থানের সাথে মিলে যায়, যার ফলে শিকারী পাখি সহজেই তাদের দেখতে পায় না। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গাছের পাতাও কিন্তু সবুজ বা হলুদ হয় এবং এদের গায়ের বর্ণটা অনেকটা সবুজ হলুদ এরকম থাকে। এই কারণে অনেক সময় গাছের পাতার সাথে নিজেদের বর্ণ এরকম হওয়ার কারণে তারা আড়াল করতে পারে শিকারী পাখি থেকে বা শিকারী প্রাণী থেকে। এই জন্য এরা সহজেই শিকারী পাখির আড়াল হতে পারে। ভূকঙ্কাল, এদের সারা দেহ কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা গঠিত। দেহের চারপাশেই এই কিউটিকল লেয়ার থাকবে। প্রতিটি দেহখণ্ডকে কিউটিকল পুরু ও শক্ত হয়ে স্ক্লেরাইড নামক গঠন তৈরি করে। এদের দেহের খণ্ডক কিন্তু 21টি। ঘাসফড়িং এর দেহের খণ্ড কিন্তু 21টি। অন্যান্য প্রকার দেহের খণ্ড কিন্তু 20টি, কিন্তু ঘাসফড়িং এর দেহের খণ্ডক আবার 21টি। অন্যান্য প্রাণীদের দেহের খণ্ডক হবে, মাথায় হবে 6টি, তারপরে বক্ষে হবে 3টি, আর উদরে হবে 10টি। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে মাথায় হলো 6টি, বক্ষে হলো 3টি, আর উদরে হবে 11টি। এই কারণে এদের দেহের খণ্ডক একটি বেশি থাকবে, 20টা থাকবে, 20টা দেহের খণ্ডক হলো 20টা, আর অন্যান্য প্রকারদের হবে 19টা। তাহলে আমরা যেটা বলছিলাম যে দেহের প্রতিটি দেহখণ্ডকে কিউটিকল পুরু শক্ত হয়ে স্ক্লেরাইড নামক গঠন তৈরি করে। তাহলে এই যে এটা যদি একটা খণ্ডক হয়, এই খণ্ডকের চারপাশে এরকম শক্ত গঠন থাকবে, এই শক্ত গঠনকে বলবো স্ক্লেরাইড। এবং প্রত্যেকটা দেহখণ্ডকের স্ক্লেরাইড তার পরবর্তী বা আগের দেহখণ্ডকের স্ক্লেরাইডের সাথে যে একটা নরম পাতলা ঝিল্লি দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা বলবো সূচার। তবে সূচারের সাহায্যে দেহখণ্ডকের স্ক্লেরাইড পরস্পর যুক্ত থাকে, আর এই সূচারের দ্বারা যুক্ত থাকার কারণে দেহের খণ্ডক এবং উপাঙ্গগুলো সহজেই নড়াচড়া করতে পারে। কিউটিকলের ভিতরে
ও নিচে নানা ধরনের রঞ্জক পদার্থ থাকায় ঘাসফড়িং বর্ণময় হয়। এ হলো ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কাল। দেহের বিভক্তি আমরা আগে বলেছিলাম, এদের দেহের তিনটি অংশ বা তিনটি অঞ্চল রয়েছে: মস্তক, বক্ষ আর উদর। মস্তক, এদের মস্তকে 6টি খণ্ডক রয়েছে, তবে এই 6টি খণ্ডক ভ্রূণীয় অবস্থায় বোঝা যায়, কিন্তু যখন পূর্ণাঙ্গ অবস্থায় উপনীত হয় তখন কিন্তু এই 6টি খণ্ডক বোঝা যাবে না। পরিণত অবস্থায় ঘাসফড়িংয়ের খণ্ডক বোঝা যায় না, দেখে তখন অখণ্ডকিত মনে হয় মস্তক অংশটা। দেহের সম্মুখ প্রান্তে অবস্থিত মস্তক অখণ্ডকায়িত, মুখ ছিদ্র নিম্নমুখী হয়ে অবস্থান করে। পতঙ্গের এ ধরনের মস্তককে হাইপোগনেথাস বলে। হ্যাঁ, মস্তক, এই যে এটা হলো মস্তক, মস্তকের নিচের দিকে মুখ আছে, এই যে মুখ। হ্যাঁ, এই যে মস্তকের সামনের অংশে যে মুখটা আছে সেই মুখটা নিচের দিকে অবস্থান করে আছে, এই ধরনের মস্তককে আমরা বলবো হাইপোগনেথাস মস্তক। একটি সরু ও স্থিতিস্থাপক গ্রীবার সাহায্যে মস্তকটি বক্ষের সাথে যুক্ত থাকবে। তাহলে এই মস্তকের এই অংশটা হলো মস্তক। মস্তকের বহিঃকঙ্কালকে হেড ক্যাপসুল বলে বা এপিক্রেনিয়ামও বলা হয়। এপিক্রেনিয়াম। মস্তকের বহিঃকঙ্কালটি কয়েকটি অংশে বিভক্ত। মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অঞ্চলকে ভার্টেক্স বলে। আমরা যদি ছবি দেখি মস্তকে, এই যে এখানে দেখো, এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হলো মস্তকের পৃষ্ঠদেশ। হ্যাঁ, মস্তকের পৃষ্ঠদেশে এরকম এই যে ত্রিকোণাকার যে অংশটা রয়েছে এটাকে আমরা বলতেছি ভার্টেক্স। একজোড়া জেনা মস্তকের পার্শ্বদেশে থাকে। তাহলে এই হলো জেনা। জেনা হলো যে এটা, এই অংশটা হলো জেনা। এই পাশে জেনা হলো এটা, ওই পাশে আরেকটা জেনা। এই জেনা হলো এটা, ঠিক আছে? এই পাশে এটা হলো জেনা, আর এই পাশে এটা হলো জেনা। তাহলে জেনা বলতে বোঝাচ্ছে এই পুঞ্জাক্ষি নিচের অংশটা হলো জেনা, এই পুঞ্জাক্ষি নিচের অংশটা হলো জেনা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি জেনা। জেনা মানে হলো গাল। তাহলে জেনা থাকবে দুইটা। কপালের দিকে চওড়া ফ্রন্স ও ফ্রন্সের নিচে আয়তাকার প্লেট হলো ক্লাইপিয়াস। তাহলে চওড়া অংশ হলো ফ্রন্স, এই যে ফ্রন্স হলো এইটা, হ্যাঁ, এই অংশটা হলো ফ্রন্স, ঠিক আছে? এই অংশটা ফ্রন্স। হ্যাঁ, এটা কিন্তু জেনা। জেনার এখানে লেবেলিংটা ভুল দেওয়া আছে, জেনা হবে এটা, এই পুঞ্জাকি নিচের এই অংশটা হবে জেনা। হ্যাঁ, লেবেলিংটা মূলত ফ্রন্টসে দেওয়া আছে, আসলে এটা হবে, এই অংশটা হবে জেনা। তাহলে এই হলুদ অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফ্রন্স, এটা হলো ফ্রন্স। এটা হলো বেশ প্রশস্ত অংশ, এই হলুদ অংশটা হলো ফ্রন্স। আর ফ্রন্সের নিচে এই যে নীল যে কালার দেওয়া আছে, হ্যাঁ, এটা হবে ক্লাইপিয়াস, এটা হলো আয়তাকার। হ্যাঁ, আসলে ঘাসফড়িং এর এরকম ভাবে কালারিং থাকে না, আমি চিহ্নিত করার জন্য এরকম কালারিং করা হয়েছে। তাহলে এটা হলো ক্লাইপিয়াস। তাহলে আমরা কি দেখলাম? মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার ভার্টেক্স, ভার্টেক্সের নিচে থাকবে চওড়া ফ্রন্স, আর ফ্রন্সের নিচে থাকবে আয়তাকার ক্লাইপিয়াস। আর মস্তকের পার্শ্বদেশ, এই যে পুঞ্জাক্ষির ঠিক নিচে দুই পাশে থাকবে একটি করে জিনা, এটাও জিনা, এটাও জিনা। হ্যাঁ, আর মস্তকের ভার্টেক্সের ঠিক পেছনে একটা পাত দ্বারা গঠিত, তার নাম হলো অক্সিপোড, ঠিক আছে? তাহলে মস্তকের পিছনে যে অংশটি পাত দ্বারা গঠিত তাকে অক্সিপোড বলে। মস্তক একজোড়া পুঞ্জাক্ষী, তিনটি সরলাক্ষী, একজোড়া অ্যান্টিনা ও এক সারি মুখভঙ্গ বহন করে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেখলাম? এটা হলো একজোড়া অ্যান্টিনা, এই দুটো হলো একজোড়া পুঞ্জাক্ষী। হ্যাঁ, তারপর এই যে 1 2 3, এই তিনটি হলো ওসিলি, এক বচনে ওসিলাস, আর এগুলো হলো এক সারি মুখভঙ্গ। তাহলে আমরা মস্তক অংশটা বুঝতে পেরেছি। মস্তকের আমরা বললাম যে ভূমি অবস্থায় কয়টি খণ্ডক আছে? 6টি। কিন্তু এই ভূমি অবস্থায় খণ্ডক বোঝা যায়, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় এদের খণ্ডক যে 6টি আছে সেটা পূর্ণাঙ্গ অবস্থায় বোঝা যায় না। আর মস্তকের বহিঃকঙ্কালকে আমরা কি বলবো? এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। আর মস্তকের কয়েকটি অংশ রয়েছে, বহিঃকঙ্কালের কয়েকটি অংশ রয়েছে। মস্তকের পৃষ্ঠদেশে এই ত্রিকোণাকার গঠনটার নাম ভার্টেক্স। ভার্টেক্সের ঠিক নিচে প্রশস্ত অংশটি হলো ফ্রন্স, আর ফ্রন্সের নিচের আয়তাকার অংশটি হলো ক্লাইপিয়াস। মস্তকের পার্শ্বদেশে একটি করে
মোট 2টি জেনা বিদ্যমান। ভার্টেক্সের ঠিক পেছনে একটি পাত দ্বারা গঠিত অক্সিপুট রয়েছে। মস্তক কি বহন করে? মস্তক একজোড়া অ্যান্টেনা বহন করে, একজোড়া পুঞ্জাক্ষী বহন করে, 3টি ওসিলি বহন করে, আর এক সারি মুখভঙ্গ বহন করে। তাহলে আমরা বুঝতে পেরেছি মস্তকের অংশটা। এবার আমরা আসবো পুঞ্জাক্ষী। আমরা একটু আগে দেখলাম মস্তকের পুঞ্জাক্ষী কোথায় আছে। ঘাসমৃগের মস্তকের উভয় দিকে পৃষ্ঠ পার্শ্বদেশে একজোড়া কালো বৃহৎ বৃক্ষ আকৃতির অবৃন্ত পুঞ্জাক্ষী বিদ্যমান। অবৃন্ত কথার অর্থ বুঝতে পেরেছি আমরা। অবৃন্ত কথার অর্থ যে পুঞ্জাক্ষীর গোড়ায় কোনো দণ্ডের মতো অংশ নাই। পুঞ্জাক্ষী পুঞ্জাক্ষী অংশটাই মস্তকের পৃষ্ঠদেশে লাগানো আছে, এই জন্য একে বলা হচ্ছে অবৃন্ত। আমরা যদি চিংড়ি মাছ চিন্তা করি, চিংড়ি মাছের পুঞ্জাক্ষীর ক্ষেত্রে পুঞ্জাক্ষীটা হবে বৃন্ত, কিন্তু ঘাস ফড়িং, তেলাপোকা এদের পুঞ্জাক্ষীটা হবে অবৃন্ত। এদের উপরিভাগ স্বচ্ছ কিউটিকল দ্বারা আবৃত থাকে। পুঞ্জাক্ষীর সর্বোচ্চকার গঠন ও কাজের একককে ওমাটিডিয়াম বলে। এটি দর্শন কাজে সাহায্য করে। আমরা পরে যখন ক্লাস নিব তখন আমরা ওখানে দেখব যে ওমাটিডিয়ামের গঠন ও কাজ। ঠিক আছে, তাহলে পুঞ্জাক্ষীর ভিতরে এরকম অনেক শত শত ওমাটিডিয়াম থাকে। এই ওমাটিডিয়াম গুলো এদের দর্শন কাজে সাহায্য করে। ওসিলি, আমরা বলেছিলাম ওসিলি এক বচনে হলো ওসিলাস। তাহলে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী দ্বয়ের মাঝখানে 3টি সরলাক্ষী থাকে, আমরা একটু আগে দেখালাম। এই যে সেই সরলাক্ষী, এই যে গোলাপি বর্ণের এগুলো, এই হলো 3টি ওসিলি। দুই পুঞ্জাক্ষীর মাঝখানে এটা অবস্থিত। দুই পুঞ্জাক্ষী, যেটা এই অংশটার নাম ছিল ফ্রন্সের কাছাকাছি। প্রতিটি ওসিলাসে স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স, চ্যাপ্টা কোনিয়াজেন কোষ, 4 থেকে 7টি রেটিনুলার কোষ, 4 থেকে 7টি রেটিনুলার কোষ, র্যাবডোম রঞ্জক আবরণ স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। এদের মাধ্যমে আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে। এদের মাধ্যমে একক প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে পুঞ্জাক্ষী হলো জটিল চক্ষু, আর ওসিলি হলো সরল চক্ষু। অ্যান্টিনা, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর সামনে মাথার দুই পাশে 2টি লম্বা অ্যান্টিনা প্রসারিত থাকে। প্রতিটি অ্যান্টিনার গোড়ায় বৃহৎ অংশ স্কেপ, মধ্যভাগের ক্ষুদ্র অংশ পেডিসেল এবং 20 থেকে 25টি খণ্ডক নিয়ে গঠিত প্রান্তের ফ্লাজেলাম অংশটি। তাহলে এদের অ্যান্টিনা আছে, অ্যান্টিনার 3টা অংশ। গোড়ার একটা খণ্ডক নিয়ে গঠিত হবে স্কেপ, তারপরে ক্ষুদ্র খণ্ডকটা হবে পেডিসেল, আর শেষের 20 থেকে 25টি খণ্ডক নিয়ে গঠিত যে অংশটা ফ্লাজেলাম। ফ্লাজেলামে সবচেয়ে বেশি খণ্ডক থাকবে, খণ্ডকের সংখ্যা 20 থেকে 25টি, কিন্তু স্কেপ হলো একটি খণ্ডক এবং পেডিসেল হলো একটি খণ্ডক। অ্যান্টিনার মাধ্যমে ঘ্রাণ, স্পর্শ, শব্দ তরঙ্গ অনুভব করে। মুখভঙ্গ, মুখছিদ্রের চারপাশে ঘিরে নরনক্ষম সন্ধিযুক্ত চর্বণ উপযোগী উপাঙ্গগুলোকে মুখভঙ্গ বলা হয়। মুখভঙ্গ 5টি অংশের সমন্বয়ে গঠিত: ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস। তাহলে আমরা এখানে যদি ছবিটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি? এখানে দেখতে পাচ্ছি ল্যাব্রাম। ল্যাব্রামটা কোথায় আছে? ল্যাব্রামটা আছে ক্লাইপিয়াসের সাথে সংযুক্ত। এই যে ক্লাইপিয়াস, এই নীল অংশটা ক্লাইপিয়াস, তার নিচে আছে ল্যাব্রাম। ল্যাব্রামের অংশটা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সম্মুখ থেকে দেখি। সবুজ এগুলো, এটা হলো কি ম্যাক্সিলার অংশ, এটা হলো ম্যাক্সিলার অংশ। তাহলে এখানে এটা ল্যাব্রাম, এটা হলো ম্যাক্সিলা, আর এই অংশটা এটা হলো ম্যাজেন্টা কালার, এটা হলো লেবিয়াম। তাহলে আমরা এখানে 3টা জিনিস দেখতে পাচ্ছি। আর এখানে এই যে এই বর্ণ, এটা এই অংশটা হলো ম্যান্ডিবল। আমরা পরে আরো ভালো করে ছবিটাগুলো দেখতে পাবো। এখন আমরা চলে যাচ্ছি ঘাসফড়িং এর মুখভঙ্গের বিভিন্ন অংশ। প্রথমে আমরা যাই ল্যাব্রাম। এই যে ল্যাব্রাম, ল্যাব্রাম। তাহলে এটি দেখতে অনেকটা চাপা চাকতির নাই, চাপা চাকতির নাই।
পেশি দ্বারা মস্তকের ক্লাইফেসের সাথে সংযুক্ত থাকে। আমরা একটু আগে দেখাইছি, হ্যাঁ, এটা হলো ক্লাইফেসের সাথে সংযুক্ত। এটি মুখ সুতিরের উপরের দিকে অবস্থিত, প্রায় চওড়া, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য উপাঙ্গ। মাঝখানে যদি আমরা ভাগ করি তাহলে ডান অংশ বাম অংশ সমান হবে। এর মাঝ বরাবর অংশে একটি খাঁজ রয়েছে। এই যে এটা হলো মাঝ বরাবর অংশ, এখানে খাঁজ থাকবে। কাজ, খাদ্যবস্তু ধরে রাখতে, ম্যান্ডিবুলের দিকে খাদ্যকে ঠেলে দিতে এবং খাদ্যের স্বাদ নিতে সাহায্য করে। এই হলো ল্যাব্রাম, ল্যাব্রামের কাজ। ম্যান্ডিবল, দিস ইজ ম্যান্ডিবল, এটা হলো ম্যান্ডিবল। ম্যান্ডিবল থাকবে দুইটা, এই একটা এই একটা, ডান দিকে একটা, হ্যাঁ, মানে মস্তকের পৃষ্ঠদেশে দুই পাশে দুটো থাকবে। ল্যাব্রামের নিচে, ল্যাব্রামের নিচে, হ্যাঁ, মুখ ছিদ্রের দুই পাশে দুইটি ম্যান্ডিবল বিদ্যমান। এটি এক জোড়া থাকে, ত্রিকোণাকার, কালো বা বাদামি বর্ণের, শক্ত ও ভেতরের দিকে সূচালো করাতের ন্যায়, এই যে সূচালো করাতের ন্যায় দন্তক দন্তক রয়েছে, হ্যাঁ, এই দন্তকযুক্ত এই উপাঙ্গর নামই হলো ম্যান্ডিবল। এর কাজ খাদ্যবস্তু কর্তন করতে সাহায্য করে, খাদ্যবস্তুকে কেটে ফেলতে সাহায্য করে। আচ্ছা, এবার আসবো আমরা ম্যাক্সিলা। এটা হলো ম্যাক্সিলা, এটা ডান ম্যাক্সিলা, এটা হলো বাম ম্যাক্সিলা। তাহলে ম্যান্ডিবলের বাইরের দিকে ও পেছনের দিকে প্রতি পাশে একটি করে লম্বা আকৃতির ম্যাক্সিলা থাকে। তাহলে এটা কোথায় থাকবে? ম্যাক্সিলাটা ম্যান্ডিবলের বাইরের দিকে ও পেছনের দিকে প্রতি পাশে একটি করে, হ্যাঁ, লম্বা আকৃতির ম্যাক্সিলা রয়েছে। আমরা এই যে প্রথম দিকে যে ছবিটা দেখলাম ওখানে দেওয়া ছিল, এই যে ম্যান্ডিবল, এটা হলো ম্যাক্সিলা, এই যে সবুজ অংশটা। এখন আমরা আসছি ম্যাক্সিলা। ম্যাক্সিলায় বেশ কয়েকটি খণ্ডক নিয়ে গঠিত। সবচেয়ে গোড়ার খণ্ডকে আমরা বলবো কার্ডো। এই যে কার্ডো, সবচেয়ে গোড়ার খণ্ড, এটা হলো কার্ডো, ঠিক আছে। আর কার্ডোর পরবর্তী খণ্ডকে আমরা বলবো স্টাইপস। এই যে কার্ডো, কার্ডোর পরের খণ্ডক স্টাইপস। আর স্টাইপসের শীর্ষভাগে নখের ন্যায়, স্টাইপের শীর্ষভাগে নখের ন্যায় একটি খণ্ডক রয়েছে, এর নাম হলো ল্যাসিনিয়া। আর ল্যাসিনিয়া রয়েছে। আর আরেকটা খণ্ডক রয়েছে, এর নাম হলো পালপিফার, এটাও স্টাইপসের সাথে সংযুক্ত। তাহলে স্টাইপসের সাথে দুটো অংশ সংযুক্ত, এটা ল্যাসিনিয়া আর এটা হলো পালপিফার। পালপিফারের অগ্রভাগে আর একটা ঢাকনার মতো একটা খণ্ডক রয়েছে, এর নাম গ্যালিয়া। এবং পালপিফারের গোড়া থেকে আরো একটি উপাঙ্গ বের হয়েছে, এর নাম হলো ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্পে খণ্ডকের সংখ্যা 5টি, 1 2 3 4 5। তাহলে আমরা এটা পড়লাম। ম্যাক্সিলার উপরে সূক্ষ্ম রোম থাকে, আমরা এখানে দেখেছি, হ্যাঁ, ছোট ছোট রোম থাকবে, এই যে কালো বুটি বুটি দেওয়া আছে, হ্যাঁ, এগুলো হলো সেই সূক্ষ্ম রোম। ম্যাক্সিলার কাজ, এরা খাদ্য খেয়ে মুখে প্রবেশ করাতে সাহায্য করে। এরা খাদ্যের স্বাদ গ্রহণ, তারপর অ্যান্টিনা ও পা পরিষ্কার করে। এগুলো হলো ম্যাক্সিলার কাজ। লেবিয়াম, মুখছিদ্রের অঙ্কীয় দিকে বড় সন্ধিযুক্ত উপাঙ্গ। মুখছিদ্রের অঙ্কীয় দিকে বড় সন্ধিযুক্ত উপাঙ্গকে আমরা বলবো লেবিয়াম। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে লেবিয়াম, হ্যাঁ, এই লেবিয়াম। এটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এখানেও দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা মাঝখানে ভাগ করি তাহলে এটা কিন্তু ডান অংশ বাম অংশ পরস্পর সমান হবে। এর দুইটি খণ্ডক রয়েছে, এটা একটা সাবমেন্টাম আর এটা হলো মেন্টাম। তাহলে এটা হলো সাবমেন্টাম আর নিচে এটা হলো, তার নিচের অংশটা হলো মেন্টাম। মেন্টামের দুই পাশে, এটা হলো মেন্টামের দুই পাশে, হ্যাঁ, কি রয়েছে, যে 3 খণ্ডক বিশিষ্ট লেবিয়াল পাল্প। এটা একটা লেবিয়াল পাল্প, এটা হলো একটা লেবিয়াল পাল্প। এবং অগ্রভাগের মুক্ত প্রান্তে, মেন্টামের অগ্রভাগের মুক্ত প্রান্তে, হ্যাঁ, দুইটি নরনশীল, এটা নড়াচড়া করতে পারে, নরনশীল লিগুলি রয়েছে, এক বচনে হলো লিগুলা। এবং প্রতিটি লিগুলামের ভিতরের দিকে, হ্যাঁ, অতি সূক্ষ্ম গ্লোসা এবং প্যারাগ্লোসা থাকে। তাহলে এই ভেতরের দিকে, এই লিগুলামের ভিতরের দিকে, হ্যাঁ, গ্লোসা এবং প্যারাগ্লোসা থাকবে, সেগুলো কিন্তু এক জোড়া করে।
এক জোড়া গ্লোসা থাকবে, এক জোড়া প্যারাগ্লোসা থাকবে। ল্যাবিয়ামের কাজ, ল্যাবিয়ামের কাজ উপযুক্ত খাদ্য নির্বাচনে এবং খাবার ফসকে যাওয়ার হাত থেকে রক্ষা করে। যেমন আমাদের মানুষের খাবার ফসকে যাওয়ার হাত থেকে রক্ষা করে হাত, মুখে যদি কোনো খাবার পড়ে যায় আমরা হাত দিয়ে ধরে নিই। ল্যাবিয়ামটা ঠিক সেই কাজটি করে। যদি কোনো কারণে ম্যান্ডিবল বা ম্যাক্সিলা মুখের ভিতরে খাবার প্রবেশ করাতে না পারে, সেই খাবারটা যদি পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ল্যাবিয়াম সেটা ধরে নেয়। হাইপোফ্যারিংস, মুখ বিবরের মেঝেতে অবস্থিত, মুখ বিবরের মেঝেতে অবস্থিত ল্যাব্রামের নিচে লম্বাটে মাংসল ক্ষুদ্র উপাঙ্গকে হাইপোফ্যারিংস বলে। এইটা হলো সেই হাইপোফ্যারিংস। মুখ বিবরের খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। তাহলে এটা আমরা দেখলাম ঘাসফড়িং এর মুখভঙ্গ, কিন্তু তোমাদের যখন তোমরা ব্যবহারিক করবা তখন তোমরা কিন্তু তেলাপোকার মুখভঙ্গ ব্যবহারিক করতে হবে। কাজে এটা হলো আমরা তেলাপোকার মুখভঙ্গ পাশাপাশি দিয়ে রেখেছি। পরীক্ষায় কিন্তু তোমরা ঘাসফড়িং এরটাই দিবা, আর ব্যবহারিক এই পরীক্ষার সময় তোমরা এই তেলাপোকার মুখভঙ্গটা আগাইতে হবে। কাজেই তোমাদের দুইটাই শিখতে হবে, থিওরির জন্য ঘাসফড়িং এর মুখভঙ্গ আর প্র্যাকটিক্যালের জন্য তেলাপোকার মুখভঙ্গ। যেহেতু ঘাসফড়িং অ্যাভেলেবল না, এই কারণে তেলাপোকা অ্যাভেলেবল এবং তেলাপোকার ব্যবহারিক হিসেবে প্র্যাকটিস করা হয়। তাহলে আমাদের মস্তক গেল, এবার আসবো আমরা বক্ষ। তাহলে মস্তকের পিছনে সরু খাটো নমনীয় গ্রীবার মাধ্যমে মাংসল বক্ষ যুক্ত থাকে। বক্ষ তিনটি খণ্ডক নিয়ে গঠিত, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। বক্ষের প্রতিটি অংশে পৃষ্ঠদেশের স্ট্রাইককে টার্গাম, আমরা এখানে ছবিটা দেখি, এই যে এটা হলো অগ্রবক্ষ, এটা হলো মধ্যবক্ষ, এটা হলো পশ্চাৎবক্ষ। তাহলে এই অংশটা হলো বক্ষ, বক্ষের তিনটা খণ্ড। এই পৃষ্ঠদিক, এটা হলো পৃষ্ঠদিক, এই পৃষ্ঠদিকের এই শক্ত যে গঠনটা রয়েছে একে বলবো আমরা টার্গাম। বক্ষের এটা হলো পার্শ্বীয় অংশ, এই পার্শ্বীয় অংশের যে স্ট্রাইক রয়েছে শক্ত গঠন তাকে আমরা বলবো প্লিউরন। আর এর পেটের বক্ষের যে অঙ্কীয় দিক, অঙ্কীয় দিকে থাকবে হলো স্ট্রাইক, সেই স্ট্রাইককে আমরা বলবো স্টার্নাম। তাহলে আমরা বুঝলাম, তাহলে বক্ষের পৃষ্ঠদেশের স্ট্রাইককে আমরা বলবো টার্গাম, তারপরে পার্শ্ব দেশের স্ট্রাইককে বলবো আমরা প্লিউরন, আর অঙ্কীয় দেশের স্ট্রাইককে আমরা বলবো স্টার্নাম। বক্ষীয় অঞ্চলের বহিঃকঙ্কালের টার্গামের সাধারণ নাম হলো নোটাম। বক্ষীয় অঞ্চলের বহিঃকঙ্কালের টার্গামের সাধারণ নাম হলো নোটাম। অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড় চওড়া, পেছনে ও পাশে প্রসারিত থাকে, একে প্রোনোটাম বলে। বক্ষাঞ্চলের শ্বাসছিদ্র, পা ও ডানা থাকে। তাহলে এটা হলো অগ্রবক্ষের নোটাম। তাহলে নোটাম কাকে বলছি, যে অগ্রবক্ষের পৃষ্ঠদেশের স্ট্রাইডকে বলা হচ্ছে নোটাম। একে টার্গামও বলতে পারি, আবার নোটামও বলতে পারি। যেহেতু এদের অগ্রবক্ষের ইংলিশটার নাম হলো প্রোথরাক্স, তারপর মধ্যবক্ষের ইংলিশটার নাম হলো মেজোথরাক্স, পশ্চাৎবক্ষের অংশ হলো মেটাথরাক্স। তাহলে প্রোথরাক্স তাহলে প্রোথরাক্সের স্ট্রাইডকে আমরা বলছি প্রোনোটাম। তাহলে প্রোনোটাম, এটা অনেক সময় পরীক্ষায় আসে, প্রোনোটাম কি, তাহলে প্রোনোটাম কি আমরা কি বলবো, এটা হলো অগ্রবক্ষের পৃষ্ঠদেশের স্ট্রাইডকে আমরা কি বলবো, টার্গাম। টার্গামের সাধারণ নাম হলো নোটাম। আর অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড় চওড়া, পেছনে ও পাশে প্রসারিত থাকে, তাই একে প্রোনোটাম বলে। বক্ষ অঞ্চলে আর কি থাকবে, শ্বাসছিদ্র থাকবে, পা থাকবে, ডানা থাকবে। শ্বাসছিদ্র, বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে দুজোড়া শ্বাসছিদ্র অবস্থিত। প্রথম জোড়া প্রোনোটামের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে, দ্বিতীয় জোড়া মধ্য ও পশ্চাৎবক্ষের মাঝে অবস্থিত। তাহলে শ্বাসছিদ্র বা স্পাইরেকল, এটা থাকবে বক্ষে মোট 4টি, অগ্র আর মধ্যবক্ষের মাঝে এক জোড়া, মধ্য ও পশ্চাৎবক্ষের মাঝে আরো এক জোড়া থাকবে, তাহলে মোট 4টি বা 2 জোড়া। তাহলে বক্ষে আর কি থাকবে, পা থাকবে। তাহলে প্রতিটি বক্ষের খণ্ডক আমরা ইতিমধ্যে জেনেছি, কয়টা খণ্ডক, 3টা, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। তাহলে বক্ষের এই প্রত্যেকটা খণ্ডকে এক জোড়া করে মোট 3 জোড়া পা থাকবে। অগ্রবক্ষে থাকবে এক জোড়া,
মধ্যবক্ষে থাকবে এক জোড়া, পশ্চাৎবক্ষে থাকবে এক জোড়া। তাহলে তিনটা খণ্ডকে এক জোড়া করে মোট 6টি পা থাকবে। প্রতিটি পা 5টি খণ্ডক নিয়ে গঠিত। সকল খণ্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা থাকে। গোড়ার দিক হতে প্রান্তের দিকের খণ্ডকগুলো হলো কক্সা, প্রোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। আমরা এখানে যদি দেখাই, তাহলে গোড়ার খণ্ডক এই হলো কক্সা, তারপর হলো প্রোকান্টার, এটা হলো প্রোকান্টার। আমরা এখানে দেখাই, এটা আরো ভালো বোঝা যাবে। এই হলো কক্সা, এটা হলো প্রোকান্টার, ফিমার, এটা হলো টিবিয়া, এটা হলো টার্সাস। হ্যাঁ, তাহলে 5টা খণ্ড। প্রথমে আমরা আসবো হলো কক্সা। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কক্সাটা কিন্তু বেশ স্থূল, ঠিক আছে। এই যে এটা হলো স্থূল কক্সা। তাহলে কক্সা স্থূল, যা বক্ষের সাথে যুক্ত থাকে। এই অংশটাই তাহলে বক্ষের সাথে সংযুক্ত থাকবে। আর এর পরের অংশটা হলো প্রোকান্টার। এই প্রোকান্টার এই অংশটা, এই খণ্ডকটা হলো প্রোকান্টার অংশটা বেশ ক্ষুদ্র, আর এটা হলো ফিমারের সাথে যুক্ত থাকে। ফিমার অংশটা বেশ লম্বা, কিন্তু এটা হলো ফিমার আর টিবিয়া দুটোই কিন্তু লম্বা। এটা সব তাহলে বড় বড় খণ্ড। ফিমার আর টিবিয়া হলো বড় বড় খণ্ড। আর টিবিয়ার অঙ্কীয় দিকে কিন্তু কতগুলো কাঁটার মতো গঠন রয়েছে, যে কাঁটার মতো গঠন টিবিয়ার অঙ্কীয় দিকে। আর সব শেষের খণ্ডকটার নাম হলো টার্সাস, এবং টার্সাসে রয়েছে 3টি উপখণ্ড। এই যে 1টা, 2টা, 3টি উপখণ্ডক রয়েছে। এই 3টি উপখণ্ডক এর প্রত্যেকটিকে বলবো আমরা টার্সোমিয়ার। কি বলবো? তাহলে টার্সাসের উপখণ্ড হলো 3টি। এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে 3টি টার্সোমিয়ার নিয়ে টার্সাস গঠিত। তাহলে প্রথম টার্সোমিয়ারের উল্টো দিকে প্লান্টুলা নামক 3টি নরম আসঞ্জন প্যাড থাকে। হ্যাঁ, এই যে এটা, এই যে 3টি, 1, 2, 3। তাহলে এগুলো হলো সেই আসঞ্জন প্যাড। তাহলে এটা হলো প্রথম টার্সোমিয়ার। এই প্রথম টার্সোমিয়ারের উল্টো দিকে 3টি আসঞ্জন প্যাড আছে। তৃতীয় টার্সোমিয়ারের প্রান্তে 2টি বাঁকানো নখর থাকে। নখর দুটির মাঝে পালভিলাস নামক একটি আসঞ্জন প্যাড থাকে। তাহলে তৃতীয় টার্সোমিয়ার কোনটা? এই যে এটা হলো তৃতীয় টার্সোমিয়ার। আর এই তৃতীয় টার্সোমিয়ারের, হ্যাঁ, এখানে আমরা প্রান্তের দিকে দেখতে পাচ্ছি এই যে নখরযুক্ত অংশ, এই নখরকে বলা হচ্ছে প্লান্টুলা। 2 প্লান্টুলার মাছ অঙ্কীয় দিকে, হ্যাঁ, যে প্যাড থাকবে সেটাকে বলবো আসঞ্জন প্যাড। এদের পশ্চাৎপক্ষের পা দুটির ফিমার অংশ মাংসল ও লম্বা হওয়ায় লাফিয়ে চলার উপযোগী হয়। হ্যাঁ, তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, পুরুষ কিংবা স্ত্রী দুইটা ঘাসফড়িং যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হলো সেই পিছনের একজোড়া পা, এটা একটা, এটা একটা। তাহলে পিছনের পায়ের ফিমার অংশটা বেশ মাংসল, চওড়া এবং শক্তিশালী। এই পশ্চাৎপক্ষের যে একজোড়া পা আছে, এই পশ্চাৎপক্ষের একজোড়া পায়ের ফিমার বেশ মাংসল, হ্যাঁ, প্রশস্ত, শক্তিশালী হওয়ায়, হ্যাঁ, ঘাসফড়িংকে লাফিয়ে চলার ক্ষেত্রে উপযোগী করে তোলে। তাহলে এই হলো বক্ষ। এবার আমরা যাব উদর, ঘাসফড়িং এর উদর অংশ। আমরা আগেই জেনেছি যে ঘাসফড়িং এর উদর অংশের মোট খণ্ডক কয়টি? 11টি। অন্যান্য প্রকার ক্ষেত্রে উদরে খণ্ডক থাকবে 10টি। শুধু ঘাসফড়িং, আমরা যদি তেলাপোকাও বলি, তেলাপোকার উদরের খণ্ডক থাকবে 10টি, কিন্তু ঘাসফড়িং এর উদরের খণ্ডক 11টি। তাহলে এদের উদর লম্বা, পশ্চাৎ দিক ক্রমশ সরু প্রকৃতির, 11টি খণ্ডক নিয়ে গঠিত। প্রতিটি খণ্ডকের পৃষ্ঠদেশে স্ট্রাইটকে টার্গাম। তাহলে উদরের পৃষ্ঠদেশের যে স্ট্রাইট তাকে বলবো টার্গাম, অন্তদেশের স্ট্রাইটকে স্টার্নাম বলে, কিন্তু পার্শ্বদেশের স্ট্রাইট প্লিউরন থাকে না। তাহলে আমরা বক্ষে যেমন দেখেছিলাম যে পৃষ্ঠদেশের স্ট্রাইট ছিল টার্গাম, অন্তদেশের স্ট্রাইট ছিল স্টার্নাম এবং পার্শ্বদেশের স্ট্রাইট ছিল প্লিউরন। তাহলে বক্ষে কিন্তু 3টা স্ট্রাইট ছিল, পৃষ্ঠদেশ, অন্তদেশ, পার্শ্বদেশ। কিন্তু উদরের প্রত্যেকটা খণ্ডকের আমরা এরকম দেখবো যে পৃষ্ঠদেশের স্ট্রাইট আছে টার্গাম, অন্তদেশের স্ট্রাইট আছে স্টার্নাম, কিন্তু পার্শ্বদেশে কোনো স্ট্রাইট থাকবে না, প্লিউরন থাকবে না। প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ। তাহলে ঘাসফড়িং এর প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ, কারণ এর স্টার্নাম অংশটি পশ্চাৎপক্ষের স্টার্নাম অংশের সাথে সংযুক্ত থাকে।
তাহলে ঘাসফড়িংয়ের প্রথম খণ্ডকটি অসম্পূর্ণ, কারণ কি, এর যে স্টারনাম মানে অঙ্কুদেশের স্টারনাম, এই স্টারনাম পশ্চাৎপক্ষের স্টারনামের সাথে সংযুক্ত থাকবে। তাহলে ঘাসফড়িংয়ের যে প্রথম উদরীয় খণ্ডকটা থাকবে, সেই উদরীয় খণ্ডকে শুধু কি থাকবে, আমরা ইতিমধ্যে জেনেছি ঘাসফড়িংয়ের উদরীয় খণ্ডকে পৃষ্ঠদেশে স্ট্রাইট হলো টার্গাম, ওর অঙ্কুদেশে স্ট্রাইট হলো স্টারনাম। কিন্তু আমরা বলতেছি যে ঘাসফড়িংয়ের প্রথম উদরীয় খণ্ডকের যে টার্গাম, সরি, যে স্টারনাম, সেই স্টারনামটা পশ্চাৎপক্ষের স্টারনামের সাথে একীভূত, যার কারণে ঘাসফড়িংয়ের উদরের প্রথম খণ্ডকে স্টারনাম অংশটা বোঝা যায় না, মনে হয় এটা পশ্চাৎপক্ষেরই স্টারনাম। তাহলে উদরের প্রথম খণ্ডকে কি শুধু দেখা যাবে, পৃষ্ঠদেশে শুধু দেখা যাবে টার্গাম, হ্যাঁ, অঙ্কুদেশে স্টারনামটা বোঝা যাবে না। আমরা তাহলে আদর্শ খণ্ড কাকে বলবো, উদরের আদর্শ খণ্ড কাকে বলবো, যার টার্গামও বোঝা যাবে, যার স্টারনামও বোঝা যাবে। যেহেতু ঘাসফড়িংয়ের প্রথম উদরীয় খণ্ডকের স্টারনাম অংশটি বোঝা যায় না, পৃষ্ঠদেশ থেকে শুধু টার্গাম অংশটি বোঝা যায়, এই জন্য ঘাসফড়িংয়ের প্রথম উদরীয় খণ্ডকে অসম্পূর্ণ বলা হয়। টার্গামের উভয় দিকে একটি করে ডিম্বাকৃতির টিম্পানিক পর্দা থাকে, যা শ্রবণ অঙ্গকে ঘিরে রাখে। তাহলে টার্গামের উভয় দিকে একটি করে ডিম্বাকৃতির টিম্পানিক পর্দা থাকে, যা শ্রবণ অঙ্গকে ঘিরে রাখে। প্রথম হতে অষ্টম উদরীয় খণ্ডক পর্যন্ত প্রতিটি খণ্ডকের পার্শ্বদেশে একজোড়া করে মোট 8 জোড়া শ্বাসছিদ্র থাকে। তাহলে ঘাসফড়িংয়ের খণ্ডকের উদরের খণ্ডকের সংখ্যা কিন্তু 11টি। তাহলে উদরের প্রথম খণ্ডক থেকে শুরু করে অষ্টম খণ্ডক পর্যন্ত প্রত্যেক খণ্ডকে একজোড়া করে মোট 8 জোড়া শ্বাসছিদ্র রয়েছে। হ্যাঁ, তাহলে এটা হলো শেষের 8 জোড়া। আমরা দেখেছিলাম বক্ষে ছিল 2 জোড়া শ্বাসছিদ্র, আর উদরে আছে শেষের 8 জোড়া শ্বাসছিদ্র। এই শ্বাসছিদ্রগুলো কিন্তু কি কাজে সাহায্য করে, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগে সাহায্য করে। ঘাসফড়িংয়ের শেষের 9 থেকে 11তম উদরীয় খণ্ডক প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তর হয়। তাহলে ঘাসফড়িংয়ের শেষের নবম, দশম এবং 11তম উদরীয় খণ্ডক পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই কি হয়, প্রজননের জন্য ব্যবহৃত হয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে নবম, দশম, 11, এটা পুরুষের ক্ষেত্রে, আর এটা হলো স্ত্রীর ক্ষেত্রে, নবম, দশম, 11। পুরুষের উদরের খণ্ডক গোল ধরনের। তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এটা হলো পুরুষের উদরের খণ্ডক, এটা হলো অনেকটা গোল ধরনের, প্রান্তের দিকে সামান্য উপরের দিকে বাঁকিয়ে উঠানো থাকে। হ্যাঁ, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এইখানে এরকম উপরের দিকে উঠানো থাকবে, পিছনের দিকে বাঁকিয়ে উঠানো থাকবে, সোজা থাকবে না। পুরুষের একাদশ খণ্ডকের টার্গামটি পায়ের উপরে সুপ্রা অ্যানাল প্লেট গঠন করে। তাহলে পুরুষের একাদশ খণ্ডকের যে টার্গামটি পায়ের উপরে সুপ্রা অ্যানাল প্লেট গঠন করে। দশম খণ্ডকের পেছনে দুটি অ্যানাল সার্সি থাকে। তাহলে পুরুষের এই যে দশম খণ্ডক, হ্যাঁ, এই যে দশম খণ্ডক, এই যে এখানে অ্যানাল সার্সি, এখানে সার্কাস, হ্যাঁ, এক বচন হলো সার্কাস আর বহু বচন হলো সার্সি। তাহলে পুরুষের দশম খণ্ডক কি তৈরি করেছে, অ্যানাল সার্সি বা অ্যানাল সার্কাস। অ্যানাল মানে হলো পাইপ। এদের নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে। তাহলে এটা হলো সেই নবম খণ্ডক। এই নবম খণ্ডকটা হলো সাবজেনিটাল প্লেট গঠন করবে, নবম, দশম, 11তম। তাহলে এদের নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে, যা উক্ত খণ্ডকের শেষে বিদ্যমান জনন ছিদ্রকে ঢেকে রাখে। স্ত্রী ঘাসফড়িংয়ে অভিপোজিটর 4টি গাঢ় রঙের সূচালো কপাটিকা দিয়ে গঠিত। হ্যাঁ, তাহলে এই হলো অভিপোজিটর, এই যে 4টি সূচালো কপাটিকা, 1, 2, 3, 4, 4টা সূচালো কপাটিকা। তাহলে এই অভিপোজিটর কে গঠন করছে 11তম খণ্ড। এদের নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত ও রূপান্তরিত হয়ে ডিম পাড়ার অঙ্গ অভিপোজিটর গঠন করে।
স্ত্রী সদস্য পুরুষের চেয়ে আকারে বড় হয়, এদের পা পুরুষের চেয়ে কয়েক মিলিমিটার বেশি লম্বা হয়। এটা বললাম, এদের নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত ও রূপান্তরিত হয়ে ডিম পাড়ার অঙ্গ ওভিপোজিটর গঠন করে, এবং স্ত্রী সদস্য পুরুষের চেয়ে আকারে বড় হয়, এদের পা পুরুষের চেয়ে কয়েক মিলিমিটার বেশি লম্বা হয়। হ্যাঁ, তাহলে ঘাসফড়িং এর যে স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে, হ্যাঁ, দেখা যাবে আমরা যদি পার্থক্য আকারে বলি, তাহলে স্ত্রী ঘাসফড়িং এর উদরের অংশটা হলো অনেকটা ভোঁতা বা গোল, এবং পেছনের দিকে উপরের দিকে ওঠানো থাকবে না। কিন্তু পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হবে, পেছনের অংশটা, উদরের পেছনের অংশটা সামান্য উপরের দিকে ওঠানো থাকবে। আর আরেকটা আমরা লাস্ট কথা বললাম কি, যে স্ত্রী ঘাসফড়িং পুরুষ ঘাসফড়িং এর চেয়ে সামান্য আকারে বড় হয়, এবং স্ত্রী ঘাসফড়িং এর পাও পুরুষের চেয়ে কয়েক মিলিমিটার বেশি লম্বা হয়। তাহলে এই হলো ঘাসফড়িং এর বাহ্যিক গঠন। আমরা ঘাসফড়িং এর বাহ্যিক গঠনটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ বাহ্যিক গঠনটা বুঝলে আমাদের পরবর্তী যে টপিকসগুলো আছে সেগুলো সহজেই বোঝা যাবে।